উলফ এলিস গল্পের বাংলায় সারাংশ। উলফ এলিস অ্যাঞ্জেলা কার্টারের গল্পের নায়িকা নেগ্রেদের দ্বারা বেড়ে ওঠা একটি শিশু। আসলে সে শারীরিকভাবে একজন নারী হলেও সে মানুষের আচরণ অনুসরণ করে না। আবার সে নেগ্রেও নয়। পশুরা যেমন চার পায়ে হাঁটে সে তেমনই হাঁটে এবং নিশাচর। সে নেগ্রেদের ন্যায় চিৎকার করে কিন্তু কথা বলতে পারে না এবং পোশাক পরে না। সে অন্য মানুষের থেকে আলাদা কারণ সে তার নিজের মনুষ্যত্ব সম্পর্কে অবগত নয়। একবার কৃষকেরা উলফ এলিসের নেকড়ে মাকে গুলি করে হত্যা করে, একটি আসল নেকড়ে। তারা আবিষ্কার করে যে উলফ এলিস তার নেকড়ে মায়ের পাশে ঘুমুচ্ছে। যে নেকড়ে বাঘকে তারা সবেমাত্র হত্যা করেছে তখনই তারা বুঝতে পারে যে সে মানুষ। তারা তাকে নিয়ে আসে এবং একটি কনভেন্টে প্রদান করে। যদিও কনভেন্টের সন্ন্যাসিনীরা তাকে চেষ্টা করে শিক্ষা দিতে যাতে সে খাবার পাওয়ার জন্য তাদেরকে বোঝাতে পারে, কিন্তু তারা তার পশুর মতন অভ্যাসটা দূর করতে পারে না। তারা তাকে একজন সভ্য মানুষের মতন আচরণ করতে শেখানোর চেষ্টা করে, কিন্তু সে বন্যই থেকে যায়। তাকে পাওয়ার 9 দিন পর রাগান্বিত হয়ে সন্ন্যাসিনীরা তাকে একটি ওয়ার উলফ এর সাথে থাকতে পাঠায়। এই ওয়ার উলফকে বলা হয় ডিউক। সে কাছাকাছি তার নিজের দুর্গে বাস করে। ওয়ার উলফ কি? পৌরাণিক কাহিনী অনুসারে এটা বিশ্বাস করা হয় যে ওয়ার উলফ হলো এমন এক ব্যক্তি যিনি কিছু সময়ের জন্য নিজেকে নেকড়ে পরিণত করতে পারেন, বিশেষ করে পূর্ণিমার রাত্রিতে। ডিউক হলো একটি দানবের ন্যায় অর্ধ নেকড়ে অর্ধ মানব, যে কোনো সময় আয়নার সামনে উপস্থিত হয় নাই। প্রতি পূর্ণিমার রাতে সে খুব ক্ষুধার্ত হয়ে জেগে ওঠে এবং চাঁদের আলোতে ঘুরে বেড়ায়, মানুষকে শিকার করে। সে যদি দেখে যে সবার দরজা বন্ধ আছে তখন সে কবর খুঁড়ে মৃতদেহ খায়। গ্রামবাসীদের কাছে সে একজন শয়তান এবং তারা তাকে ভয় পায়, কারণ ওয়ার উলফ কোনো কিছুকে ভয় পায় না এবং তাকে হত্যা করা যায় না। তাছাড়া নেকড়েরাও ডিউককে গ্রহণ করে না, কারণ সে তার নিজের জাতি খায়। যেহেতু আচরণে সে মানুষ বা নেকড়ে কোনোটির মধ্যে সঠিকভাবে পড়ে না, তাই ডিউক ভয়ানকভাবে একাকী বাস করে। ডিউক উলফ এলিসকে খায় না, কারণ তার মধ্যে কোনো মানব প্রকৃতি নেই। উলফ এলিস ডিউকের দুর্গে থাকে এবং তার জন্য দাসী হিসেবে কাজ করে। সে ডিউকের সাথে যোগাযোগের জন্য সেই দক্ষতাগুলি ব্যবহার করে যা কনভেন্টের সন্ন্যাসিনীরা তাকে শেখানোর চেষ্টা করেছিল। উলফ এলিস জীবন কাটায় এক অদ্ভুতভাবে, যা একজন মানুষের মতন নয়, আবার ঠিক নেকড়ের মতনও নয়। তারপর তার জীবনে আসে এক পরিবর্তন। একদিন একটি বড় ঘটনা ঘটে যখন তার ঋতুস্রাব শুরু হয়। তার নিজের রক্তপাত দেখে উলফ এলিস প্রথমবারের মতো বিস্মিত হয়। এতদিন পর্যন্ত সে সব সময় নিজেকে নোংরা রেখেছে, কিন্তু এবার সে লজ্জায় নিজের রক্ত পরিষ্কার করে। এই প্রথম সে লজ্জা পায়। তখন তার রক্তপাত বন্ধ করার জন্য সে কাপড়ের টুকরো অনুসন্ধান করতে থাকে দুর্গের মধ্যে। এমন সময় উলফ এলিস হঠাৎ প্রথমবারের মতো একটি আয়নায় তার প্রতিবিম্বটা দেখতে পায়। সে তার প্রতিবিম্বের সাথে খেলতে চেষ্টা করে, ঠিক একটি প্রাণী বা খুব ছোট শিশুর মতন। সে মোটেও আয়নার প্রতিফলনকে নিজের বলে চিনতে পারে না। তারপর সে আয়নার মধ্যে তার নিজের প্রতিবিম্বকে নাক দিয়ে ঘষার চেষ্টা করে। যখন উলফ এলিসের ঋতুস্রাব প্রথমবারের মতো শুরু হয়, সে তখন সময়ের সাথে সচেতন হতে শুরু করে। এখন থেকে সে একটি নির্দিষ্ট ব্যবধানে ঋতুস্রাব হওয়ার প্রক্রিয়াটি ভাবতে শুরু করে। এইভাবে সে একটি অনুভূতি শিখতে শুরু করে যে সে তার চারপাশ থেকে সম্পূর্ণ আলাদা। আয়নায় প্রতিচ্ছবিটা নিজের বলে ভাবতে শেখে। আগে অন্যান্য নেগ্রেদের দেখে সে তার নিজের নাক নেগ্রেদের মতোই এবং কানগুলি খাড়া ভাবত, কিন্তু এখন
সে আয়নায় তার অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখতে পায় এবং সে দেখে যে এগুলি আগের ভাবনার মতো নয়, যা সে এতদিন ধরে ভেবে এসেছে। আয়না আবিষ্কারের আগে উলফ এলিশ একটি শিশু বা প্রাণী হিসাবে সময়টা অতিক্রম করেছিল, কিন্তু এখন সে ধীরে ধীরে সচেতন হতে শুরু করে। তারপর একদিন সে তার শরীর এবং প্রতিবিম্ব সম্পর্কে সত্য আবিষ্কার করে। সে বুঝতে শুরু করে যে আয়নায় ছবিটি তার নিজেরই প্রতিচ্ছবি এবং তার চিত্রটি ছায়ার মতো। সে নিজেকে বাকি নেগড়েদের থেকে আলাদা করতে পারে, যাদের সাথে সে আগে খেলতো। যখন সে আয়নায় তার প্রতিচ্ছবি নিয়ে খেলছে, তখন সে আয়নার পিছনে একটি সাদা বিবাহের পোশাক আবিষ্কার করে। সে পোশাকটিকে খুব সুন্দর হিসাবে চিনতে শেখে। মনে মনে পোশাকটি পরার ইচ্ছা জাগে। সে বুঝতে পারে যে আগে তার নোংরা দেহটি ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। এরপর উলফ এলিশ নিজেকে পরিষ্কার করে ও বিয়ের পোশাকটি পরে দুর্গ থেকে বেরিয়ে যায়। ওই একই সময়ে যখন উলফ এলিশ বিয়ের পোশাক পরে শহরে ঘুরে বেড়াচ্ছে, তখন একজন যুবক বর ডিউকের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ষড়যন্ত্র করতে থাকে, কারণ ডিউক তার তরুণী বউকে হত্যা করেছিল এবং তাকে খেয়ে ফেলেছিল। ওই যুবক বর গ্রামের গির্জায় ওয়ার উলফ বিরোধী একদল লোকের সাথে অপেক্ষা করছে অস্ত্রশস্ত্র নিয়ে। তারা নববধূর মৃত্যুর প্রতিশোধ নিতে ডিউককে হত্যা করতে চায়। উলফ এলিশ গির্জার বাইরে বসে আছে, গির্জার লোকেদের জপ শুনে মুগ্ধ হচ্ছে। ঠিক তখন সে ডিউকের আসার গন্ধ পায়। এই সময় উলফ এলিশ বুঝতে পারল যে কিছু একটা সমস্যা হতে চলেছে। ডিউক যখন সেখানে এসে পৌঁছালো, তখনই সে এবং ডিউক পালাতে লাগলো। অপেক্ষামান লোকেরা তাদের তাড়া করে ও পবিত্র জল এবং আগুনের বুলেট নিক্ষেপ করে, যার একটি ডিউকের কাঁধে এসে আঘাত করে। লোকেরা যখন ডিউককে তাড়া করেছে, তখন তারা দেখতে পায় উলফ এলিশ তার সাদা বিবাহের পোশাকে ডিউকের পিছনে ছুটে যাচ্ছে এবং ডিউকের দুর্গে প্রবেশ করে। তারা ধরে নেয় ওটা তরুণী বধূর ভূত, যে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অনুসরণ করেছে। আতঙ্কিত ও ভীত সন্ত্রস্ত হয়ে জনগণ সেখান থেকে পালিয়ে যায়। দুর্গে ফিরে আহত ডিউক তার বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে পড়ে এবং চিৎকার করতে থাকে। উলফ এলিশ বিছানায় ঝাঁপিয়ে পড়ে এবং তার জিভ দিয়ে রক্ত ও ডিউকের মুখের ময়লা চাটতে শুরু করে। গল্পের শেষে ডিউক আয়নায় হাজির হয়। উলফ এলিশ তার মানবিক করুণার মাধ্যমে ডিউককে মানুষ হতে সাহায্য করে। উলফ এলিশের এই মানবিক করুণা বা সমবেদনার অর্থ হলো উলফ এলিশও মানুষ হয়ে ওঠে।